ডক্টর মোহাম্মদ ইউনূস হতে আশাহত হওয়ার এমন কিছু এখনো হয়ে যায় না। অনেকে আশাহত হয়ে যাচ্ছেন। আমরা তো এমন ভাবে দেশটা গুছাতে চাইনি, আমরা এমন তো চাইনি, আমরা একটু ভালো চেয়েছিলাম, আমরা এটা এভাবে চেয়েছিলাম, যেটা হচ্ছে না আমরা আশাহত। ডক্টর ইউনূসের কাছে আমরা এমন আশা করিনি। কিন্তু আমি বলতে চাই আসলে আশাহত হয়ে যাওয়ার মতো ডক্টর ইউনূস এমন কিছু আপনাদের জন্য করেন। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। একটা সরকার, বাংলাদেশের অবস্থা যদি আপনি একটু বিচক্ষণ ভাবে চিন্তা করেন, আসলে ডক্টর ইউনূস যেটা যখন করে যাচ্ছেন সেটা যথার্থই করছেন। আপনি হলে এটুকু করতে পারতেন না, আমি এটা বলবো যে বিজ্ঞরা এখন চিন্তা করছেন ডক্টর ইউনূস এটা করছে কেন, ওটা করছে কেন। দেখুন, আমার কাছেও অনেক কিছু মনে হয় যে এটা এভাবে না, এভাবে হলে ভালো হতো। যেমন পুলিশ প্রশাসনে যেই ক্ষমতাধর ব্যক্তিরা ছিলেন, সাবেক ডিআইজি, সাবেক কমিশনার উত্তর দক্ষিণের, তারপর ডিবি হারুন, এদেরকে বা বিপ্লব, এদেরকে কেন ডিবির মাস্তান বিপ্লব, হ্যাঁ আমি ডিবির মাস্তান বিপ্লবের কথাই বলছি, এদেরকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না? বা আওয়ামী লীগের যত এমপি মন্ত্রীরা ছিল তারা তো কেউ দেশের বাইরে যেতে পারে না, এই 2-4 জন ছাড়া। 10-12 বা 14 জন হবে গিয়েছে বিদেশ, বাকি সবাই কেউ যেতে পারে না, কাউয়া কাদের সহ। তাদেরকে কেন গ্রেফতার করছে না? এটা আমিও বলি, এবং অনেকে কনক সরার ভাই সহ অনেকেই প্রশ্ন করছেন যে কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। এটা আমিও করছি, কিন্তু একটু চিন্তা করেন, সাধারণ একজন বিচারক, বিচারপতি মানিক, তাকে গ্রেফতার করা হলো। তাকে গ্রেফতার করা কিন্তু হয় নাই, সে ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে, সেই সুবাদে তাকে গ্রেফতারও করা হলো এবং তাকে আদালতে তোলা হলো। দেখুন তো তার অবস্থা কি হয়েছে। বর্তমানে এক স্বৈরাচার গিয়েছে, এক স্বৈরাচার পতন হয়েছে, আরেক স্বৈরাচার দেশের আগমন হয়েছে। আপনি চিন্তা করুন, এটা কি ছাত্রদের কাজ? ডক্টর বিচারপতি মানিকের সাথে যেটা হয়েছে ছাত্রদের কাজ? কখনই না। নিরহ জনগণের কাজ, সাধারণ জনগণের কাজ? কখনোই না। এটা কারা করেছে? পুরো বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছে তারা, যে ডক্টর ইউনূস একজন অপরাধীকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। চিন্তা করুন, তাহলে হারুনকে যদি এখন আজকে গ্রেফতার করা হয়, অবশ্যই গ্রেফতার করে 72 ঘন্টার মধ্যে তাকে আদালতে প্রেরণ করতে হবে। এখন আদালতে প্রেরণ করার সময় যদি একটা নাশকতা হয়ে যায়, একটা অরাজক পরিস্থিতি হয়ে যায়, তখন এর দায়িত্ব কে নেবে? এখন পর্যন্ত পুলিশ কিন্তু 100% মনোবল নিয়ে কাজ করতে পারছে না। সেনাবাহিনীর উপর তো সম্ভব নয় নির্ভর করা। যদি কাউয়া কাদেরকে ধরা হয় আর কাউয়া কাদেরকে আদালতে উপস্থাপন করা হয়, আপনি চিন্তা করেন কি অবস্থাটা হবে। যদি বিচারপতি মানিকের এই অবস্থা হয়, তাহলে কাউয়া কাদেরের কি অবস্থা? যদি দীপুমণিকে আদালতে প্রেরণ করার সময় অবস্থা হয়, তাহলে কাউয়া কাদেরের কি হবে? একটু চিন্তা করেন, তারপর বলেন যে ডক্টর ইউনূস ঠিক করছে। আপনি নিশ্চিত থাকেন প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত ব্যক্তির, প্রত্যেকটা অত্যাচারীর, প্রত্যেকটা খুনির বিচার ডক্টর ইউনূস করবে। বা তাকে একটু সময় দিতে হবে। যদি তাকে একটু সময় না দেন, তাহলে কিন্তু সম্ভব না। আমি গভীরভাবে চিন্তা করে দেখলাম যে না, যে কাজগুলো ডক্টর ইউনূস করছে, আমাদের সাধারণ জ্ঞানে, আমাদের সাধারণ মানুষের বিবেক বিবেচনায় এগুলো একটু ভুল হচ্ছে, কিন্তু সে ঠিক করছে। আজকে দেখলাম অনেকে প্রশ্ন তুলেছেন যে ডক্টর ইউনূসকে এর জবাবদিহিতা করতে হবে যে বিচারপতি মানিককে কেন এমন নির্যাতন করা হলো আদালত প্রাঙ্গণে। চিন্তা করেন, সুশীলরা কিন্তু বলছে কথা। আবার সেই সুশীলরাই বলছে যে কেন হত্যাকারীদের গ্রেফতার করা হচ্ছে না, ডিবি হারুনকে গ্রেফতার করা হচ্ছে না, ডিবি সাবেক আইজিবিকে কেন গ্রেফতার করা হচ্ছে না, ডিবির বিপ্লবকে কেন গ্রেফতার করা হচ্ছে না, যারা হত্যা করেছে সাধারণ জনগণকে
ছাত্রদেরকে, তাদেরকে কেন দ্রুত গ্রেফতার করা হচ্ছে না? আপনি একটু চিন্তা করুন। তারাই বলছে বিচারপতি মানিককে কেন নিরাপত্তা দিতে পারলো না, আবার তারাই বলছে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখানে আপনার আমার নিরাপত্তাই তো হিমশিম খাচ্ছে। আর যারা জুলুম করেছে তাদেরকে যদি নেওয়া হয় কি হবে? অবশ্যই তারা প্রত্যেকজন বন্দী অবস্থায় আছে, নিশ্চিত থাকে বন্দী অবস্থায় আছে। দেশের পরিস্থিতি যখন একটু ঠিক হবে তখন তাদেরকে একে একে বের করে আদালতে নিয়ে তাদের বিচার করা। অনেকে বলেন এই সরকারের মেয়াদ কতদিন হবে, কেন নির্বাচন দিচ্ছে না? বিশেষ করে বিএনপি খুব তাড়াহুড়া করছে নির্বাচনের জন্য। যদিও রাজনৈতিক ময়দানে বিএনপির চেয়ে জামাতের অবস্থান এখন অনেক ভালো, তবে এটা বলাই বাহুল্য যে যদি এখন নির্বাচন হয় অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু আপনি একটু চিন্তা করেন, বিএনপি দেশ স্বাধীন হওয়ার পরে 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতা মিলে যে দেশ স্বাধীন আমরা করলাম, স্বৈরাচার পতন আমরা করলাম, সেই দেশ স্বাধীন হওয়ার পরে বিএনপির ভূমিকা কি ছিল? অবশ্যই এটা অস্বীকার করার কোনো রাস্তা নাই, এটা অস্বীকার করার কোনো অয়েই নাই যে বিএনপি এই আন্দোলনে সামিল হয় নাই, বিএনপির এই আন্দোলনের ত্যাগ নাই, বিএনপির নেতারা এই আন্দোলনে জীবন বিসর্জন দেয় নাই, এটা বলার কোনো রাস্তা নাই। কিন্তু যখনই আন্দোলন সফল হলো, স্বৈরাচার সরকার পতন হলো, বিজয় হলো, তখন তারা কি করবে? সারা পৃথিবী, সারা বাংলাদেশে তারা একটা অরাজকতামূলক পরিস্থিতি তৈরি করে ফেললো। এখনো প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা দখল করে নিয়েছে। আমি দেখেছি আমাদের অঞ্চলে নদী দিয়ে ডেজার বসিয়ে খনন করে জমি ভরা বন্ধ ছিল, এখন সেটা চালু হয়ে গেছে। এই যে মাটিগুলা কাটতেছে পদ্মা থেকে বালিগুলো তুলতেছে ডেজারে, হাজার হাজার টলার বালি প্রতিদিন তুলতেছে, হাজার হাজার, এবং সেগুলো কোনো না কোনো জায়গায় বিক্রি করতেছে। তারা কোটি কোটি বিলিয়ন টাকা তারা ইনকাম করতেছে। এটা কারা করতেছে? এখন তো আর আওয়ামী লীগের কেউ করতেছে না, তাহলে কারা করতেছে? এটা কি ইউনূস সরকারের বাহিনীরা করতেছে? কখনই না। আবার সেই লুটোরাজ তারা তৈরি করেছে। আগে ছিল আওয়ামী লীগের লোক, এখন বিএনপি, যদিও তারা এখন ক্ষমতায় যায় না, কিন্তু ক্ষমতায় গেলে তারা কি করে? এগুলোকে সংস্কার করতে সময় দিতে হবে। জামাতের আমির ভালো কথা বলেছে, ন্যায্য কথা বলেছে যে আমরা এক স্বৈরাচারীর হাত থেকে বিজয় ছিনিয়ে এনে আরেক স্বৈরাচারীর হাতে তুলে দিতে পারি না। এক জুলুমকারীর থেকে জুলুম মুক্ত করে দেশকে স্বাধীন করে আরেক জুলুমকারীর হাতে তুলে দিতে পারি না। এর জন্য যতদিন অন্তর্বর্তীকালীন সরকার সময় চাইবে, আমরা ততদিন সময় দিতে প্রস্তুত। বিশ্বাস করুন, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন শুরু হয়ে গেছে আবার নতুন করে দুর্নীতি। আপনি প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডে শুরু হয়ে গেছে। তারা যেন ক্ষমতায় না এসেই তারা ক্ষমতার স্বাদ নিতে শুরু করেছে। তারা গত স্বৈরাচারী সরকার যা করেছে ঠিক তার উল্টোটাই করছে না, তারা ঠিক সেটাই করছে। আগে স্বৈরাচারী সরকারের নেতা কর্মী আমলারা জ্বালিয়েছে, এখন তারা জ্বালাচ্ছে। আমি সাধারণ একটা কথাই বললাম যে আগে পদ্মা নদী হতে যে ড্রেজিং করা হইতো, যে বালিগুলো বিক্রি করতো, সেটা করতো আওয়ামী লীগ সরকার। যদিও বন্ধ ছিল প্রায় বছরখানি, তারা করে নাই। কিন্তু এখন সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে তত্ত্বাবধায়ক সরকার এসছে বা অন্তর্বর্তীকালীন সরকার এসছে এবং তারা শুরু করে দিয়েছে। নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আমলারা করছে না, এটা নেতাকর্মীরা করছে, এবং সেটা অবশ্যই জামাতের নেতাকর্মীরা না, সেটা অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা না, সেটা বিএনপি নেতারা। এটা বুঝাই যায়। তবে আমরা কি এই জন্যই স্বাধীনতা চেয়েছিলাম? এই জন্যই আমরা রাজপথে ছিলাম? এই জন্যই আমরা কি স্বৈরাচারের পতন চেয়েছিলাম? তাহলে তো এই স্বৈরাচার থেকে আগের স্বৈরাচারই ভালো ছিল। এই কথাটাই বলছে জামাতের আমির। উনি খুব সুন্দর কথা বলেন।
এবং আমাদেরও স্বপ্ন এটাই যে অবশ্যই আমরা এক জুলুমবাজের থেকে মুক্তি পেয়ে আরেক জুলুমবাজের হাতে যেতে চাই না। আমরা এটা সংস্কার চাই, আমরা একটা স্থায়ী সংস্কার চাই, তারপরে নির্বাচন হোক, যে পাশ করুক। আমি জানি তারপরেও নির্বাচন হলে বিএনপি আসবে, ওকে আসুক, আসার পরেও যেন সে মানুষের সাথে অত্যাচার না করতে পারে, সে যেন জুলুম নিপীড়ন না করতে পারে, মানুষের বলার স্বাধীনতাটা যেন থাকে, মানুষ যেন কথা বলার স্বাধীনতাটা পায়, মানুষ যেন এমন না ভাবে যে আমি যদি আজকে অন্যায়ের প্রতিবাদ করি তাহলে কাল আমার গুম হয়ে যেতে হবে, আমার আয়না করে যেতে হবে। মানুষ যেন এটা কল্পনা না করে যে আজকে যদি আমি প্রতিবাদ করি কালকে আমার জেলে যেতে হবে, কালকে পুলিশ আমাকে নির্যাতন করবে। যদিও এখনো ঘুষ চলে, গত পরশুদিনও পুলিশ ঘুষ খেয়েছে, আমার কাছে প্রমাণ আছে। একজন পুলিশ ক্লিয়ারেন্স করতে গেছে, তার কাছ থেকে 500 টাকা নিয়ে নিয়েছে, অথচ তার এখানে কোনো কিছু নেওয়ার কথাই ওঠে না। এদেশের মানুষের রক্তে মিশে আছে ঘুষ, দুর্নীতি। এটা যেতে সময় লাগবে, তবে যাওয়া উচিত। আমাদের প্রত্যেকের ওয়াদা করা উচিত, প্রতিজ্ঞা করা উচিত, আমরা কেউ ঘুষ খাবো না, কেউ কখনোই কাউকে ঘুষ দেব না। যদি আমি এই ওয়াদা না করি যে আমি ঘুষ খাবো না, ঘুষ দেবে না, তাহলে বাংলাদেশে ঘুষ মুক্ত হবে না। আর বাংলাদেশ যদি ঘুষ মুক্ত হয়ে যায় তাহলে বাংলাদেশটা সোনার দেশ হয়ে যাবে, এবং খুব শীঘ্রই এই দেশটা ইউরোপ আমেরিকার মতো উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবে, শুধু ঘুষটা বন্ধ করা যায়। কারণ প্রত্যেকটা সেক্টরে, ইউনিয়ন পরিষদ হতে সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে ঘুষ রয়েছে বাংলাদেশে। চাকরি পেতে হলে ঘুষ, চাকরির পদোন্নতি পেতে হলে ঘুষ, যে কোনো কাগজ আপনি আনতে যাবেন ঘুষ। শুধু সত্যায়ন করবেন, আপনার কাগজটা সত্যায়ন করবেন, সেখানেও আপনাকে ঘুষ দিয়ে করতে হয়, সেখানেও আপনাকে বকশিশ দিয়ে করতে হয়, সেখানেও আপনাকে হাদিয়া দিয়ে করতে হয়। এই হাদিয়া প্রথাটা বিলুপ্তি করতে হবে। আর এই হাদিয়া প্রথাটা বিলুপ্তি করতে হলে অবশ্যই আপনাকে ডক্টর ইউনূসকে সময় দিতে হবে। তার কাছে সবকিছুই জানা আছে, শুধু সময় দিন। আশা করব সময় দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন আমরা অনেক কিছু ভুল মনে করতেছি আমাদের আশা অনুরূপ কাজ হচ্ছে না, বাট নিশ্চিত থাকেন আমাদের আশা অনুরূপ কাজ তিনি করবেন, তবে তাকে সময় দিতে হবে। সবকিছু 2-1 দিনে সম্ভব না। যেটা 17 বছর হয়েছে সেটা 17 দিনে সম্ভব নয়, যেটা 17 বছর হয়েছে সেটা 7 মাসেও সম্ভব নয়। তাকে সময় দিন, নিশ্চয়ই আপনার আমার আশা অনুরূপ কাজ হবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে রাখছি। যারা আমার কথা শুনেন অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা অবশ্যই আমাকে উজ্জীবিত করবে এই সমস্ত কথা আপনাদের সাথে আলাপ করার জন্য। আলাপ চ্যানেলের মাধ্যমে অবশ্যই আলাপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।